থ্যালাসেমিয়া চিকিৎসা কিন্তু একটা লম্বা জার্নি, তাই না? আর এই জার্নিতে অনেক পরিবারকেই একটা কমন হতাশার মধ্যে দিয়ে যেতে হয়। ধরুন, ওষুধ চলছে, সবকিছু নিয়ম মেনেই হচ্ছে, কিন্তু রেজাল্টটা ঠিক আশানুরূপ আসছে না। তো আজকের এই আলোচনাটা ঠিক এই বিষয়টা নিয়েই। চলুন আর দেরি না করে সরাসরি মূল কথায় চলে যাই। তো সবচেয়ে জরুরি প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। আচ্ছা, থ্যালাসেমিয়ার ওষুধগুলো কেন মাঝে মাঝে কাজ করে না? দেখুন, এই যে একটা হতাশা, এর পেছনে কিন্তু সলিড কিছু বৈজ্ঞানিক আর বাস্তব কারণ আছে, আর সেগুলোই আমরা একটা একটা করে বোঝার চেষ্টা করব। তবে একটা জিনিস কি, কোনো কিছু কেন ফেল করছে সেটা বুঝতে হলে আগে তো জানতে হবে যে ওটার কাজটা আসলে কি, তাই না? তো চলুন একদম প্রথমে আমরা এটাই দেখে নিই যে থ্যালাসেমিয়ার প্রধান ওষুধগুলো ঠিক কী কাজ করে। সবচেয়ে কমন যে ওষুধটা সেটা হলো হাইড্রক্সি ইউরিয়া, যেটাকে আমরা সংক্ষেপে HU বলি। এর মেইন কাজটা কি? এর কাজ হলো ফিটাল হেমোগ্লোবিন মানে HbF এর পরিমাণ বাড়িয়ে দেওয়া। এখন HbF বাড়লে লাভটা কি? লাভ হলো লোহিত রক্তকণিকাগুলো তখন আর সহজে ভেঙে যায় না, ফলে শরীরে হিমোগ্লোবিনের লেভেলটা একটু স্টেবল থাকে আর বারবার ব্লাড ট্রান্সফিউশনের দরকারও কমে আসে। এরপর আসা যাক আয়রন চিলেশন থেরাপিতে। দেখুন, বারবার রক্ত নিলে একটা বড় সমস্যা হয়, শরীরে প্রচুর আয়রন জমে যায়। আর মুশকিল হলো আমাদের শরীর কিন্তু নিজে নিজেই বাড়তি আয়রনটা বের করে দিতে পারে না। চিলেশন থেরাপির ওষুধগুলো ঠিক এই কাজটাই করে। ওরা শরীর থেকে ওই এক্সট্রা আয়রনটাকে বের করে দেয় আর আমাদের লিভার, হার্টের মতো জরুরি অঙ্গগুলোকে ড্যামেজের হাত থেকে বাঁচায়। আর হ্যাঁ, ফলিক অ্যাসিড আর ভিটামিন B12 কথাও বলতে হয়। এগুলোর ভূমিকাটা হলো সাপোর্টিভ, মানে এরা নতুন রক্তকণিকা তৈরিতে হেল্প করে। কিন্তু একটা ব্যাপার একদম পরিষ্কার থাকা দরকার, এই ভিটামিনগুলো কিন্তু থ্যালাসেমিয়ার যে মূল সমস্যা, মানে জেনেটিক যে ত্রুটিটা, সেটাকে ঠিক করতে পারে না। ওরা শুধু রক্ত তৈরিতে একটু সাহায্য করে, ব্যাস। আচ্ছা, তাহলে তো আমরা জানলাম ওষুধগুলো কি কাজ করে। এবার তাহলে আমাদের সে আগের প্রশ্নে ফিরে আসি। এত রকমের চিকিৎসা থাকার পরেও কেন অনেক সময় দেখা যায় যে কাজ হচ্ছে না? এর পেছনে কিন্তু বেশ কিছু ক্লিয়ার কারণ আছে। চলুন এবার সেগুলোই একটা একটা করে দেখি। মোটা দাগে বলতে গেলে এই 6টা কারণেই মূলত চিকিৎসা ঠিকমতো কাজ করে না। তো আর দেরি কেন, চলুন প্রত্যেকটা পয়েন্ট একটু ডিটেলসে বুঝে নেওয়া যাক। প্রথম আর সবচেয়ে বড় কারণটাই হলো জেনেটিক্স। মানে বিষয়টা হলো হাইড্রক্সি ইউরিয়া ওষুধটা সবার শরীরে কিন্তু একইভাবে কাজ করে না। ব্যাপারটা অনেকটা এরকম যে কারো কারো জেনেটিক কোডটাই এমনভাবে তৈরি যে তাদের শরীর ওষুধটার সাহায্যে অনেক HbF তৈরি করতে পারে, ফলে তারা খুব ভালো রেজাল্ট পায়। আবার অন্য অনেকের শরীর জেনেটিক কারণেই ততটা HbF তৈরি করতে পারে না, তাই ওষুধ দিয়েও তেমন লাভ হয় না। এর পরের কারণটা কিন্তু খুবই প্র্যাকটিক্যাল একটা সমস্যা, ওষুধ ঠিকঠাক মতো না খাওয়া। বিশেষ করে ওই যে আয়রন কমানোর ওষুধ মানে চিলেশন থেরাপির কথা বলছিলাম, ওটা যদি রেগুলার আর সঠিক ডোজে না খাওয়া হয় তাহলে তো শরীরে আয়রন জমতেই থাকবে, চিকিৎসার কোনো সুফলেই পাওয়া যাবে না। এখানে কিন্তু কনসিস্টেন্সি বা ধারাবাহিকতাই আসল কথা। আচ্ছা, আরেকটা ব্যাপার কি খুব সহজ করে ভাবা যাক। ধরুন, শরীরটা একটা ফ্যাক্টরির মতো, যেখানে নতুন রক্তকণিকা তৈরি হচ্ছে। কিন্তু সমস্যাটা হলো থ্যালাসেমিয়াতে এই রক্তকণিকাগুলো তৈরি হওয়ার চেয়ে অনেক বেশি স্পিডে ভেঙে যায়। এই যে ভেঙে যাওয়ার প্রক্রিয়া, একে বলে হিমোলাইসিস। তো শরীর যতই চেষ্টা করুক না কেন, ভাঙার গতি বেশি হলে তো হিমোগ্লোবিনের লেভেলটা আর স্টেবল হতে পারে না, তাই না? আর ওই যে শরীরে অতিরিক্ত আয়রন জমে, ওটা কিন্তু শুধু চুপচাপ বসে থাকে না, ওটা শরীরে একটা জিনিস তৈরি করে যেটাকে বলে অক্সিডেটিভ স্ট্রেস। এর মানে কি? এর মানে হলো এই বাড়তি আয়রনটা আমাদের কোষগুলোর ওপর একটা চাপ তৈরি করে, ওদের ড্যামেজ করতে থাকে। আর এর ফলে কি হয়? লিভার, হার্ট, এমনকি রক্ত তৈরির যে পুরো সিস্টেমটা, সেটাই দুর্বল হয়ে পড়ে। আর তখন অন্য ওষুধগুলো ঠিকমতো কাজ করতে পারে না। তো সমস্যাগুলো তো মোটামুটি বোঝা গেল, কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো তাহলে উপায় কি? কি করা যেতে পারে? চলুন এবার তাহলে সমস্যা থেকে সমাধানে যাই। এমন কিছু স্টেপসের কথা বলবো যা রোগী আর তাদের পরিবার নিতে পারে।
যখন দেখবেন চিকিৎসা ঠিকমতো কাজ করছে না তখন ডাক্তারের সাথে কথা বলার জন্য এই 5টা ধাপ একটা গাইডলাইন হিসেবে কাজ করতে পারে। এটা অনেকটা একটা ক্লিয়ার রোড ম্যাপের মতো। আর এই আলোচনাটাকে আরও সহজ করার জন্য চলুন কিছু জরুরি প্রশ্ন দেখে নিই যেগুলো সরাসরি ডাক্তারকে করা যেতে পারে। প্রথম প্রশ্নটা কিন্তু খুবই পাওয়ারফুল। ডাক্তারকে সরাসরি জিজ্ঞেস করা যেতে পারে, হিমোগ্লোবিন কেন বাড়ছে না সেটা বোঝার জন্য আমাদের কি জেনেটিক টেস্ট করা উচিত? দেখুন, এই একটা প্রশ্নই কিন্তু আসল কারণটা খুঁজে বের করতে সাহায্য করতে পারে। তখন বোঝা যাবে সমস্যাটা কি ওষুধের নাকি রোগীর জেনেটিক গঠনের মধ্যেই কোনো সীমাবদ্ধতা আছে। এর পরের প্রশ্নটা হল চিকিৎসাটাকে রিঅ্যাক্টিভ থেকে প্রোঅ্যাক্টিভ করার জন্য, মানে হিমোগ্লোবিন একেবারে কমে গেল তারপর রক্ত দিলাম, এই অ্যাপ্রোচটা না নিয়ে বরং জিজ্ঞেস করা যেতে পারে, আমরা কি একটা রেগুলার ট্রান্সফিউশন প্ল্যান করতে পারি যাতে হিমোগ্লোবিনটা সবসময় একটা সেফ লেভেলে থাকে, মানে একটা নির্দিষ্ট সময় পর পর রক্ত দিয়ে এইচবি লেভেলটাকে 9 থেকে 10-এর মধ্যে ধরে রাখা। তৃতীয় প্রশ্নটা ডেটা ড্রিভেন চিকিৎসার জন্য খুব জরুরি। চেলেশন থেরাপির ডোজ ঠিক করার জন্য আমাদের কি নিয়মিত ফেরিটিন লেভেল চেক করা উচিত? আসলে আন্দাজে তো ওষুধের ডোজ ঠিক করা যায় না, তাই না? শরীরে আয়রনের লেভেলটা জেনে, মানে ফেরিটিন রিপোর্ট দেখে ডোজ অ্যাডজাস্ট করলে তবেই তো সবচেয়ে ভালো রেজাল্টটা পাওয়া যাবে। আর সব শেষে একটু ভবিষ্যতের দিকেও তাকাতে হবে। ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে, এখন কি কোনো নতুন থেরাপি বা ক্লিনিক্যাল ট্রায়াল এসেছে যেটা একটা অপশন হতে পারে? দেখুন, মেডিকেল সায়েন্স তো রোজই এগোচ্ছে, তাই নতুন কোনো চিকিৎসার সুযোগ আছে কি না সেই খোঁজটা নেওয়া কিন্তু খুবই জরুরি। কে জানে, হয়তো ওখানেই নতুন কোনো সমাধান লুকিয়ে আছে। আর হ্যাঁ, এই সব কিছুর সাথে একটা বেসিক জিনিস কিন্তু একদম ভোলা যাবে না, সেটা হলো সাপোর্টিভ কেয়ার। মানে ঠিকঠাক পুষ্টি, রেগুলার হেলথ চেকআপ, এগুলো কিন্তু চিকিৎসার ভিত। আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, যেখানে হিমাটোলজিস্ট থেকে শুরু করে ডায়েটিশিয়ান সবাই থাকবেন, তাদের আন্ডারে থাকাটা সবচেয়ে ভালো। তাহলে পুরো আলোচনা শেষে আমরা কি বুঝলাম? হয়তো এটাই যে চিকিৎসার আসল শুরুটা হয় একটা সঠিক প্রশ্ন দিয়ে। যখন আমরা জানি যে কেন সমস্যাটা হচ্ছে আর সেই অনুযায়ী ঠিক প্রশ্নটা করতে পারি, তখন কিন্তু আমরা আর চিকিৎসার প্যাসিভ রিসিভার থাকি না, বরং একজন অ্যাক্টিভ পার্টনার হয়ে উঠি। আর এটাই হয়তো সবচেয়ে বড় পরিবর্তন।